আজকে চলুন একটা দারুণ অভিযানে যাওয়া যাক। কোনো দূরদেশে নয়, বরং সোজা উপরের দিকে। আমাদের পৃথিবীকে ঘিরে থাকা বাতাসের এক একটা স্তর পেরিয়ে আমরা পৌঁছে যাব একদম মহাকাশের দোরগোড়ায়। তাহলে চলুন এই রোমাঞ্চকর যাত্রাটা শুরু করা যাক। আচ্ছা, আমাদের এই জার্নিটা শুরু করার আগে একটা ছোট্ট ধাঁধা হয়ে যাক। এমন কি জিনিস যা আমরা দেখতে পাই না, কিন্তু সেই অদৃশ্য বর্মটা ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্বই থাকত না? বলতে পারবেন এই অদৃশ্য বর্মটা আসলে কি? উত্তরটা হলো আমাদের বায়ুমণ্ডল। মহাকাশ থেকে যখন পৃথিবীকে দেখা যায় তখন এর চারপাশে একটা পাতলা নীল আভা দেখা যায়। এটাই হলো সেই বর্ম, গ্যাসের তৈরি একটা বিশাল চাদর, যেটা পৃথিবীকে যেন পরম যত্নে আগলে রেখেছে। আর আজ আমরা ভূপৃষ্ঠ থেকে শুরু করে এর প্রতিটি স্তর ভেদ করে উপরে উঠব। তো আমাদের এই যাত্রার একটা প্ল্যান তো লাগবে, তাই না? একদম রকেট মিশনের মতো। প্রথমে আমরা আমাদের এই সুরক্ষা কবচ মানে বায়ুমণ্ডলকে ভালো করে চিনে নেব। তারপর পৃথিবীর কাছ থেকে এক এক করে নিচের, মাঝের আর একদম বাইরের স্তরগুলো ঘুরে দেখব। আর সবশেষে পৃথিবীতে ফিরে এসে বায়ুমণ্ডলের ভেতরের কিছু মজার ঘটনাও জানব। তাহলে আর দেরি কেন, চলুন যাত্রার প্রথম ধাপটা শুরু করে দিই। এই যে বিশাল গ্যাসের চাদরটা, এটা ঠিক কী দিয়ে তৈরি আর এর গঠনটাই বা কেমন, সেটাই প্রথমে জেনে নেওয়া যাক। এই চার্টটা দেখলে কিন্তু বেশ অবাক হতে হয়, তাই না? আমরা সবসময় শ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের কথা ভাবি, কিন্তু ভাবুন তো, বাতাসের সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, প্রায় ৭৮%। তারপর আসছে আমাদের প্রাণবায়ু অক্সিজেন, প্রায় ২১%। আর বাকি খুব সামান্য অংশে রয়েছে আর্গন আর অন্যান্য কিছু গ্যাস। এবার একটা মজা জিনিস বলি। আচ্ছা, বায়ুমণ্ডলের সব জায়গায় কি গ্যাসের মিক্সচারটা একই রকম? একদমই না। ভাবুন, হোমোস্ফিয়ার হলো একটা ফলের রসের গ্লাসের মতো, যেটা ভালো করে ঝাঁকানো হয়েছে, তাই সবকিছু একসাথে মিশে আছে। এটা মাটি থেকে প্রায় ৮৮ কিলোমিটার পর্যন্ত ছড়ানো। আর হ্যাট্রোস্ফিয়ার হলো সেই গ্লাসটাই যেটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর ভারী রসটা নিচে জমে গেছে আর হালকা জলটা ওপরে। ঠিক সেভাবেই ৮৮ কিলোমিটারের ওপরে গ্যাসগুলো তাদের ওজন অনুযায়ী আলাদা আলাদা লেয়ার তৈরি করে। বেশ, থিওরি তো অনেক হলো। এবার চলুন আসল চড়াইটা শুরু করা যাক। আমরা এখন পৃথিবীর সবচেয়ে কাছের দুটো স্তর দিয়ে আমাদের যাত্রা শুরু করছি। আমাদের প্রথম স্টপ ট্রোপোস্ফিয়ার, মানে যে স্তরে আমরা সবাই থাকি। মাটি থেকে প্রায় ১৮ কিলোমিটার পর্যন্ত এর বিস্তার। এই যে আমরা মেঘ, ঝড়, বৃষ্টি দেখি, আবহাওয়ার যত নাটকীয় ঘটনা সব কিন্তু এই স্তরেই ঘটে। এই কারণে এর আরেক নাম ক্ষুব্ধমণ্ডল, কারণ এখানকার আবহাওয়া সবসময় বেশ অশান্ত থাকে। ট্রপোস্ফিয়ারের ওই ঝড়ঝাপটা পেছনে ফেলে এবার আমরা ঢুকে পড়লাম একদম শান্ত একটা জায়গায়, স্ট্র্যাটোস্ফিয়ারে। এখানকার আবহাওয়া এতটাই শান্ত যে জেট বিমানগুলো এই স্তর দিয়েই মসৃণভাবে উড়ে যায়। আর সবচেয়ে জরুরি ব্যাপার হলো, এখানেই আছে পৃথিবীর রক্ষা কবচ, ওজোন স্তর, যা সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদের বাঁচায়। বলতে পারেন প্রকৃতির নিজস্ব সানস্ক্রিন। ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, তাই না? যারা প্লেনে চড়েছেন তারা জানলার বাইরে পৃথিবীর ওই যে সুন্দর বাঁকটা দেখেন, আর ওপরে ওই যে ঘন নীল আকাশ, ওটা কিন্তু এই শান্ত স্ট্র্যাটোস্ফিয়ারের জন্যই। ওকে, এবার আমরা এগোচ্ছি বায়ুমণ্ডলের মাঝের স্তরগুলোর দিকে। আর এখান থেকেই কিন্তু আসল ড্রামা শুরু হয়। এমন সব ঘটনা ঘটে যা আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখে, আবার আকাশে ম্যাজিকও তৈরি করে। স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক ওপরেই আছে মেসোস্ফিয়ার, আর এটা হলো আমাদের বায়ুমণ্ডলের ডিপ ফ্রিজ। ভাবা যায়, টেম্পারেচার নেমে যায় -93°C। কিন্তু এই বরফ শীতল স্তরটাই কিন্তু আমাদের জন্য একটা মহাজাগতিক বর্ম, কারণ মহাকাশ থেকে ছুটে আসা বেশিরভাগ উল্কা এখানেই জ্বলে ছাই হয়ে যায়। আমরা রাতের আকাশে অনেক সময় তারা খসা দেখি না, যাকে শুটিং স্টার বলি? ওটা আসলে কোনো তারা খসে পড়া নয়, ওটা হলো এই মেসোস্ফিয়ারের কেরামতি। এই ছবিটার মতোই মহাকাশ থেকে ছুটে আসা পাথরগুলো এখানে এসেই জ্বলে ওঠে। মেসোস্ফিয়ারের ওই হাড় কাঁপানো ঠান্ডা থেকে এবার সোজা ঢুকে পড়ছি এক জ্বলন্ত উনুনে, থার্মোস্ফিয়ারে। এখানকার তাপমাত্রা শুনলে চমকে যাবেন, প্রায় 1250°C। এখন প্রশ্ন হলো, এত গরমেও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা গলে যায় না কেন? এর কারণটা বেশ মজার। এখানকার বাতাস এতটাই পাতলা যে তাপ বয়ে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট কণা নেই, তাই তাপমাত্রা সাংঘাতিক হলেও গরমটা সেভাবে অনুভূত হয় না। আর এই স্তরের আয়োনোস্ফিয়ারই রেডিও যোগাযোগ সম্ভব করে। আর আমাদের স্পেস স্টেশনটাও এখানেই পৃথিবীকে চক্কর কাটে। আর থার্মোস্ফিয়ারের সবচেয়ে স্পেকট্যাকুলার গিফট হলো এইটা, অরোরা বোরিয়ালেস, মানে মেরুজ্যোতি। ভাবুন তো, সূর্য থেকে আসা কণাগুলো যখন আমাদের বায়ুমণ্ডলের গ্যাসের সাথে ধাক্কা খায়, তখনই আকাশে এইরকম জাদুকারী আলোর নাচ দেখা যায়। তো আমাদের এই জার্নির একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এখন আমরা সেই স্তরগুলোর কথা জানব যেগুলো আস্তে আস্তে মহাশূন্যের অসীমের সাথে মিশে গেছে। প্রথমেই আসছে এক্সোস্ফিয়ার,
এটা বায়ুমণ্ডলের একেবারে শেষ বর্ডার লাইন। এখানকার বাতাস এতই পাতলা যে গ্যাসের কণাগুলো প্রায় কোনো বাধাই পায় না, সোজা মহাকাশে ভেসে যায়। আর তারও বাইরে আছে পৃথিবীর আর একটা অদৃশ্য কিন্তু বিশাল শক্তিশালী বর্ম, ম্যাগনেটোস্ফিয়ার। এটা আসলে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড, যা সূর্যের ভয়ঙ্কর সোলার উইন্ড থেকে আমাদের গ্রহটাকে বাঁচিয়ে রাখে। মহাকাশের প্রান্ত থেকে তো ঘুরে আসা হলো, এবার চলুন পৃথিবীতে ফেরা যাক আর ফিরে এসে বোঝার চেষ্টা করি আমাদের এই বায়ুমণ্ডলের ভেতরে রোজকার কিছু ঘটনা, যেমন এই যে হাওয়া বয়, এটা আসলে কিভাবে তৈরি হয়। হাওয়া কেন বয় সেটা বুঝতে গেলে ল্যাপস রেট শব্দটা জানাটা খুব দরকারি। আর ব্যাপারটা কিন্তু খুবই সহজ। আমরা যখন পাহাড়ে উঠি, যত উপরে যাই তত ঠান্ডা লাগে, খেয়াল করেছেন তো? ঠিক এই ব্যাপারটাই হলো ল্যাপস রেট। ট্রোপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটার উপরে উঠলে তাপমাত্রা প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কমে যায়। তাপমাত্রার এই পার্থক্যের একটা ক্লাসিক উদাহরণ হলো স্থলবায়ু আর সমুদ্রবায়ু। দিনের বেলায় কি হয়, মাটির জলের চেয়ে অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়। তখন সমুদ্রের দিক থেকে ঠান্ডা হাওয়া ছুটে আসে গরম মাটির দিকে। এটাই হলো সমুদ্রবায়ু। আবার রাতে গল্পটা ঠিক উল্টে যায়, মাটি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তখন মাটি থেকে ঠান্ডা হাওয়া তুলনামূলক গরম সমুদ্রের দিকে বইতে থাকে। এটাই হলো স্থলবায়ু। আমাদের এতক্ষণের পুরো জার্নিটা এই একটা গ্রাফেই বোঝা যায়। এটা অনেকটা রোলার কোস্টার রাইডের মতো, তাই না? দেখুন, উচ্চতা যত বাড়ছে তাপমাত্রা প্রথমে কমছে, তারপর বাড়ছে, আবার কমছে, আর শেষে গিয়ে তো একেবারে রকেটের মতো বেড়ে যাচ্ছে। আমাদের বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে তাপমাত্রার এই সফরটা সত্যি কিন্তু দারুণ রোমাঞ্চকর। তো আমাদের আজকের এই অভিযান এখানেই শেষ হলো, কিন্তু শেষ করার আগে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যেতে চাই। আমরা সবাই জানি আমাদের জলবায়ু খুব দ্রুত পাল্টাচ্ছে। এখন ভাবার বিষয় হল, আমাদের বাঁচিয়ে রাখা এই যে এতগুলো সূক্ষ্ম স্তর, এই জলবায়ু পরিবর্তনের ফলে এদের ভবিষ্যৎ কি, এদের ওপর ঠিক কী প্রভাব পড়তে পারে? এই প্রশ্নটা না হয় আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম।